ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতরা পেলেন মাসিক ভাতা। ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনে যাচ্ছে 11 দল। কালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি। ইরানের খার্ক দ্বীপে হামলা, তেল আবিবে মিসাইল নিক্ষেপ, বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী দেওয়া শুরু করেছে সরকার। একই সঙ্গে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তরাও পাচ্ছে এই সম্মানী। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মানী কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগে ইশতেহার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে তার সরকার। সেলিম মালিকের রিপোর্ট। সরকারি হিসেবে দেশে 4 লাখের বেশি মসজিদ রয়েছে। এর মধ্যে পাইলট প্রকল্পের আওতায় 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া দেশের 990টি মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজক সহ উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা পাবেন এই সম্মানী। আইবাস বাটনে প্রেস করে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে মসজিদ, মন্দির ও গির্জার দায়িত্বপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন তিনি। গামারিঢালা জামে মসজিদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ইশতেহার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী 14 এপ্রিল কৃষক কার্ড প্রদান ও 16 মার্চ খাল খনন কর্মসূচির পাইলট প্রকল্প শুরু হবে। ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পাশাপাশি কেউ সামাজিক কাজে জড়িত হতে চাইলে সহায়তা করবে সরকার। ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ চালিয়ে যাবে। ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে শান্তিময় দেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এক কাতারে বসেছি। এটিই আমাদের বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা একটি এমন দেশ হিসেবে গড়ে তুলব যেখানে আমরা সকলে, প্রতিটি ধর্মের মানুষ, প্রতিটি শ্রেণী পেশার মানুষ আমরা শান্তিতে বসবাস করতে পারি। সকলকে একসাথে নিয়ে আমরা যাতে দেশকে গড়ে তুলতে পারি, এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রত্যাশা। এই কর্মসূচির আওতায় আগামী 4 বছরের মধ্যে দেশের সব উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তরা পাবেন ভাতা সুবিধা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বলেন, 6 সিটি কর্পোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের নতুন ফাঁদ। দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠকের পর এসব কথা বলেন হামিদুর রহমান আজাদ। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেন নাই। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান, মর্যাদা, আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। শুক্রবার রাত পর্যন্ত দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচারের পর আজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছে। সকালে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই তার শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য সিটি স্ক্যান সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাকে দেখতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার কথা হলেও আপাতত তা স্থগিত আছে। জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সারা দেশে র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি করা হয়। র্যালিটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে চুয়াডাঙ্গায়। ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন করেন ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকদ। এ সময় তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিধনে ব্যবহৃত ওষুধের মান নিয়ে প্রশ্ন তোলেন। রাজশাহীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছুটির দিনে জমে উঠেছে ২১শে বইমেলা। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মেহেদি হাসান। মেহেদি, শিশু প্রহরে আজ খুদে পাঠকদের উপস্থিতি কেমন দেখছেন? এছাড়া মেলার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। মোহসেনা, শিশু প্রহরের কথা যেটি বলছিলেন সেটি তো ১১টা থেকে ১টা পর্যন্ত। এখন অবশ্য বড়দের প্রহর বলা যায়, তবে শিশুরা এখানে আছেন। সকালবেলায় শিশুরা খুব আনন্দ উচ্ছ্বাস নিয়ে কিন্তু মেলায় এসেছেন। এখন ২টোর পর থেকেই যদি বলি, সেই চিত্রটা এখন পুরোটাই ভিন্ন রকম। এখানে সব বয়সী ক্রেতা দর্শনার্থী এসেছেন। আপনি জানেন যে মেলা কিন্তু এখন প্রায় শেষের দিকে, তো সেই জায়গা থেকে এখন শেষ সময় যারা বই কিনবেন বলে ভেবেছিলেন তারা কিন্তু এখন বই কিনছেন। এবং আনন্দের বিষয় হচ্ছে বা খুব মেলার খুব সৌন্দর্যের দিক হচ্ছে এখন যাদের সাথেই কথা বলছি তারা বই কিনছেন, তাদের সেই বই ভালো লাগার কথাগুলো বলছেন। এবং আমি যদি দেখাই আপনাদের এখানে বইমেলাকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের বই আমরা দেখতে পাই যে মেলায় থাকে। সচরাচর কিন্তু একই মেলার মধ্যে যেটা সুবিধা হয় মানুষ বই কেনার, সেটি হচ্ছে সব ধরনের বই কিন্তু এখানে পাওয়া যায়। তার কারণে খুব সহজেই খুঁজে খুঁজে নিজের ভালো লাগার বইগুলো তারা কিনে নিতে পারেন। তা আমরা যদি একটু মেলার এবার সময় কমেছে এবং প্রকাশকদের মধ্যে অনৈক্য এবং নানা ধরনের বিষয় কিন্তু জড়িত ছিল, যার কারণে মেলার এক ধরনের বিতর্ক এড়িয়ে যেতে পারেনি। তবু আমরা যদি একটু জানতে চাই যে মেলা কেমন হলো এবার, বা প্রকাশকদের কি বলছেন যে কেমন তারা বিক্রি করেছেন, একটু ছোট্ট করে জানতে চাই এবার মেলা কেমন বিক্রি হলো। মেলা তো প্রায় শেষের দিকেই। মেলার শেষের দিকেও গত শুক্রবারেও গতকালকে শুক্রবার গেছে আমাদের একটা ভালোই বিক্রি হওয়ার সম্ভাবনা ছিল। আজকে শনিবার ছুটির দিন, আশা রাখি বিকেলে ভালো বিক্রি হবে। এবং যেটি বলছিলেন যে তিনি প্রত্যাশা করছেন যে আরও ভালো বিক্রি হবে এবং সব সার্বিক মিলে তিনি প্রত্যাশা করছেন যে মেলা আরও হয়তো সেই দিনে আরও জমে উঠবে। প্রকাশকদের কথা আসলে মোটামুটি এমনই যে প্রত্যেকেই যেটি বলছেন যে মেলার যদিও কম সময় পেয়েছেন, তবে শেষ সময়ে পাঠক ক্রেতারা তাদের হতাশ করেননি এবং তারা আসছেন এবং তারা তাদের পছন্দ মতো বই কিন্তু কিনে নিয়েই বাড়ি ফিরছেন। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। মোহসেনা, জানছিলাম অমর ২১শে বইমেলার খবর। ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনেও সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। ভোগান্তি এড়াতে সড়ক পথেও অনেকেই পরিবার নিয়ে আগেভাগেই বাড়ি ফিরছে, তবে ট্রেনের তুলনায় বাসে যাত্রীর চাপ কম। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আরাফাত ইসলামের রিপোর্ট। ঈদের প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও যাত্রীচাপ ও ভোগান্তি এড়াতে আগেই পরিবারের সঙ্গে ঈদ করতে নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ট্রেনে আগাম ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও তাই কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। প্রবেশ থেকে শুরু করে ৩ স্তরের টিকিট চেকিং পার হয়ে যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশ করতে হচ্ছে। ঝামেলা ছাড়াই স্বস্তিতে ঈদ যাত্রা করতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। কর্পোরেট অফিস আগে ভাগে ছুটি হয়ে গেছে,
সব মিলে ঠিকঠাক এখন পর্যন্ত মনে হচ্ছে কোনো রকম হ্যাসেল সামলাতে হচ্ছে না। তো এখনো যেহেতু সরকারি ছুটি হয় নাই, সো ভিড় মোটামুটি তুলনামূলক কমই আছে আর কি। অনেকে আনন্দ হইতেছে, মার্কেট টার্কেট করছি, ব্যাগ ট্যাগ নিয়ে এখন সবাই মিলে যাচ্ছে আর কি। এটা উইদিন ফিউ সেকেন্ডস বলবো যে আমার আসলে হয়ে গেছে টিকিট কাটা, এবং আসতে এন্ট্রি নিতেও আসলে তেমন কোনো ইস্যু হয়নি, অনেক স্মুথ এবার। কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ জানায়, একটি ট্রেন দেরিতে ছেড়ে গেলেও বেশিরভাগ ট্রেন সময়মতো নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। ঢাকা স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে আজকে 40টা আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। 2-1টি ট্রেন 10 মিনিট 15 মিনিট বিলম্বে ছেড়ে যায়। এছাড়া শিডিউল বি পর্যায়ের কোনো ঘটনা নেই। এদিকে রেলপথের মতো সড়ক পথে যাত্রীচাপ বেশি না থাকলেও আগাম টিকিট কাটা যাত্রীরা রাজধানী ছাড়ছেন। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের কথা বলছেন যাত্রীদের কেউ কেউ। ঢাকা থেকে খোকসা নর্মাল বাস ভাড়া হচ্ছে 450 থেকে 500, এর বেশি না। আর আজকে সে ডিমান্ড করতেছে 600 করে। মূলত ঈদে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মা অপেক্ষা করতেছে, আর অ্যাজ ইউজুয়াল সবকিছু স্বাভাবিক আছে এবার। এই যে ঈদে যাচ্ছে মাত্র কয়েকদিন, প্রত্যেকটা গাড়িতে সিট খালি যাচ্ছে, যাত্রী নাই বললেই চলে। ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে সকালে গাবতলী বাস টার্মিনালে পুলিশের সঙ্গে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়। এ সময় ডিএমপি কমিশনার যাত্রী ভোগান্তি এড়াতে সব ধরনের প্রস্তুতির কথা তুলে ধরেন। টার্মিনালে হেল্প ডেস্ক করা হয়েছে, আপনাদের উদ্যোগে করা হয়েছে। এই হেল্প ডেস্কে আমরা অনুরোধ করব যে বাসের ভাড়ার চার্টটা টানিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেক যাত্রী জানেন যে কি পরিমাণ ভাড়া হবে। বিআরটিসি যে বাস, তাদেরকেও আমরা কড়াকড়ি করতেছি, তারাও যদি কোনো মোটরযান আইন ভায়োলেট করে, কোথাও অনিয়ম করে, সেটাও আমরা দেখব। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রে 5 নম্বর কূপ উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সকালে উপজেলার শ্রীকাইল মকলিসপুর এলাকায় এই কূপের উদ্বোধন করা হয়। এই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন 8 এমএমসিএফটি গ্যাস যুক্ত হবে। এর ফলে মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 5টি কূপ থেকে এখন প্রতিদিন মোট 17 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণে বিগত সরকার দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে। ফলে বৈশ্বিক সংকট দেখা দিলে দেশের জ্বালানি খাত চাপে পড়ে। তাই সরকার নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে। টানা তৃতীয় দিনের মতো দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভরিতে 2,685 টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,62,265 টাকা নির্ধারণ করেছে। শনিবার সকাল 10টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডক্টর দেওয়ান আমিনুল ইসলাম শাহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ফুটবল উন্মাদনা আর স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিতে আয়োজন করা হয়েছে শাহ সিমেন্ট হামজার নাম্বার 1 ফ্যান চ্যালেঞ্জ। এই কুইজ ও চ্যালেঞ্জ ভিত্তিক ক্যাম্পেইনে দেশের হাজার হাজার ফুটবল প্রেমীরা অংশ নেন। কুইজ রাউন্ডে প্রতিযোগিতা শেষে নির্বাচিত 50 ফাইনালিস্টদের নিয়ে আয়োজন করা হয় গ্র্যান্ড ফিনালে। দিনব্যাপী ফুটবল চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মাধ্যমে রোমাঞ্চকর লড়াই শেষে সেরা 5 জন ফ্যানকে দেয়া হয় বিশ্বকাপ ম্যাচের টিকিট। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাহ সিমেন্ট এবং আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকা আর বিশ্বকাপের টিকিট হাতে গ্যালারিতে দেখা যাবে শাহ সিমেন্ট ও হামজার সেরা 5 ফ্যানকে। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এর পরে রয়েছে দেশের খবর, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।